চিকেন নেকের সুরক্ষায় বিশেষ জোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতার দিতে প্রয়োজনে আরো আধুনিক যন্ত্রপাতি আনার নির্দেশ। সেনসিটিভ এলাকায় ত্রিস্তরীয় ফেন্সিং এর জোর কেন্দ্রে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ জমায়েত দেখলেই পুলিশ ও বিএসএফ কে যৌথভাবে কাজ করার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক এই বিষয়টা, এই যে চিকেন স্নেক, আমাদের প্রতিবেশী দেশেরও বহুদিন থেকে নজর কিন্তু এই চিকেন স্নেকে। আমরা দেখেছি চীন কিংবা বাংলাদেশ, তারা তাদের পরিকাঠামো গড়ে তুলছে এই চিকেন স্নেকের প্রায় অনেকটা কাছাকাছি, কিন্তু তাদের দেশের সীমান্তের মধ্যেই সেটা রয়েছে। কোথাও গিয়ে এই চিকেন স্নেকের জন্য কি অতিরিক্ত সুরক্ষা এবার জোর দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে? দেখো, দিনভর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে সফর এবং বিভিন্ন বৈঠক, সেই বৈঠকের নির্যাস যদি বলি তাহলে কার্যত দেশের অখণ্ডতার প্রশ্নে জিরো টলারেন্সের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের প্রশ্নেও আরও একবার জানিয়ে দিলেন ডিটেক্ট এবং ডিপোর্টে আরও জোর দিতে হবে। এদিন দিল্লি থেকে সরাসরি আসেন তিনি এবং পৌঁছে যান একদম বাংলাদেশ সীমান্ত এলাকা। সেখানে প্রহরীরা হিসেবে যারা কর্মরত তাদের সঙ্গে কথা বলেন, বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলেন, এসএসবি কর্তারা ছিলেন তাদের সঙ্গে বৈঠক হয় উত্তরকন্যায়। সব মিলিয়ে কিন্তু দিনের শেষে যা নির্দেশ, তাতে এই যে স্ট্র্যাটেজিক লোকেশন শিলিগুড়ি, যা শুধু বাংলার অবিচ্ছিন্ন অংশ নয়, এই অংশকে যদি ডিস্টার্ব করা যায় সেক্ষেত্রে কিন্তু উত্তর পূর্বাঞ্চলও বড় থ্রেটের মুখে পড়তে পারে। এবং যে কথাটা তুমি বলছিলে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের নানা পরিকল্পনায় সেখানে চীনের অংশীদারিত্ব, চীনা গতিবিধি আমাদের সীমান্তের খুব কাছে কিন্তু অন্য একটা দেশের অন্দরে, যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সরকার পাল্টে গিয়েছে, এ রাজ্যের ক্ষেত্রে জমিজট মিটে গিয়েছে, ফলে এদিনের বৈঠকে কিন্তু অতি দ্রুত প্রয়োজনে আরও উন্নত মেশিনারি নিয়ে এসে ফেন্সিং এর কাজগুলো করে ফেলতে নির্দেশিকা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের নজর থাকবে প্রসেনজিৎ, ধন্যবাদ। ফিজিক্যাল সিকিউরিটির একটা অ্যালগোরিদম তৈরি করা খুব প্রয়োজনীয়, যে কারণে আজকে দেখবেন অমিত শাহজির যে মিটিংটার কথা আপনারা একটু আগে উল্লেখ করলেন, সেই মিটিংয়ে এমন প্রচুর এজেন্সি আছে, প্রচুর ক্রস এজেন্সিজ আছে, প্রচুর রকমের অর্গানাইজেশন আছে, যাদের একটা হোলসাম প্রেজেন্স কল করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে বিহেভিয়ারাল অসমোসিস, অর্থাৎ একটু আগে যেটা আপনারা আলোচনা করছিলেন, যে বিভিন্ন লোককে ভারতবর্ষ থেকে যাদেরকে বিনা নথি নেই বলে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদের অ্যাবজর্পশন থিওরি কি হবে বর্ডার লাইনে, সেই অ্যাবজর্পশনটা বর্ডার লাইন এবং বর্ডার লাইন এরিয়াগুলোতে কি প্রেশার ফেলবে। এই যে চিকেন স্নেককে যে পলিটিক্যাল একটা অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এডেড হবে, সেই জায়গাগুলো কি করে নিউট্রিলাইজ করা হবে, কি করে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস গুলো তৈরি করা হবে বিভিন্ন ফোর্স এবং সিভিলিয়ানসদের মধ্যে, যাতে করে একটা গুড জেস্টার সবার মধ্যে যায় এবং সবাই একটা পজিটিভ বার্তা পায় যে চিকেন স্নেক বলুন বা চিকেন স্নেক সংক্রান্তিত এনি সেভেন সিস্টার প্রবলেমস বলুন, সেগুলো যেন গোটা ভারতবর্ষের প্রবলেমের থেকে আলাদা চোখে যেমন দেখা হবে, সেরকম এটাও দেখা হবে যে সেখানে যে স্পেশাল প্রোটেকশনস গুলো আছে, সেই স্পেশাল প্রোটেকশনস গুলো সেখানকার মানুষরা যেন প্রপারলি পায়। কারণ তবেই কিন্তু এই ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স গুলো দিনের পর দিন বাড়তে থাকে। সেটাকে কাউন্টার করার জন্য আমাদের ইন্টারনাল প্রিপারেশনসটা খুব ইম্পর্টেন্ট। আজকে রাজ্যের মানুষের সুরক্ষা কিন্তু অদ্ভুতভাবে আগের সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন, বিএসএফ কে জমি দিন, বেড়া বানাতে হবে, ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। পাত্তা দেবে কেন? ওই টেররিস্টদের ঢুকিয়েই তো, রোহিঙ্গাদের ঢুকিয়েই তো আজকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে ভোট বাক্সে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সুতরাং আজকে মাননীয় গৃহমন্ত্রী প্রথম দিন থেকে 4 তারিখে সরকার এসছে, প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন বিএসএফকে এত জমি দিতে হবে। প্রতি ক্যাবিনেট মিটিং আমি দেখছি কিছু না কিছু জমি দেওয়া হচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশের রাজ্য মানে দেশগুলো খুব যে একটা ভারতবর্ষকে পছন্দ করে তা তো নয়। চিকেন স্নেক, কেন এই চিকেন স্নেক এতটা ইম্পর্টেন্ট অন্তত অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে? তার কারণ নেপালে নতুন করে অসন্তোষ, বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার, শিলিগুড়ির এই চিকেন স্নেকে সেই কারণেই কেন্দ্রের নজর। কারণ তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির জেরে সীমান্তের খুব কাছে গতিবিধি বাড়িয়েছে চীন, আর অন্যদিকে বাংলাদেশের যে লালমনিরহাট
সেখানে বিমানবন্দর তৈরি করছে একদিকে চীন, এছাড়া মংলা পোর্টে চীনের সাহায্যে পরিকাঠামো উন্নয়ন করছে আবার বাংলাদেশ। আর গোদের উপর বিষ পড়ার মতো সীমান্ত এলাকার কাছে আপনারা জানেন জামাতের জয় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছিল ভারতের। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরে সীমান্ত সুরক্ষায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লালমনিরহাটে যে বিমানবন্দরের ব্যাপারটা, সেটা যেমন ভারতের কাছে একটা থ্রেট, সেরকম এটাও একটা জিনিস আমাদের ভেবে দেখতে হবে যে বাংলাদেশে কিন্তু ইদানিংকালে একটা কন্ট্রাস্টিং ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড চলছে বিটুইন চায়না আর আমেরিকা। সুতরাং এটা কিন্তু ডিপ স্টেট বা তারাও যারা ওখানে পেনিট্রেট করে ইনভেস্ট করে বসে আছে, তাদের কাছে একটু ইনভেস্টমেন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট লড়াই। সুতরাং কিছু জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটু ইজি চেয়ারে বসে কিছু জিনিস মানে দুজনের মধ্যে লড়াই লাগিয়ে একটু দেখলেও মজা পেতে পারি আমরা। যদিও আমরা আমাদের প্রোটেকশন এবং আমাদের থিওরি অফ হ্যান্ডলিং বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে সাজাবো, কিন্তু এটাও ঠিক কথা চায়না যে সব রকম ইনভেস্টমেন্ট বাংলাদেশে করছে, সেই ইনভেস্টমেন্ট গুলো বা সেই ইনফ্রাস্ট্রাকচারাল প্রেজেন্স গুলো শুধুই ভারতকে কাউন্টার করার জন্য সেটা কিন্তু নয়। সেটা অনেক ক্ষেত্রে এরকমও আছে যে আমেরিকান ইনভেস্টমেন্ট গুলো বা আমেরিকান পেনিট্রেশনকে কাউন্টার করার জন্যও করছে, এবং সেটা চায়না নিজের ক্ষেত্রে নিজের ইচ্ছাকৃত করছে নাকি কোনো আশেপাশের বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে করার জন্য অ্যাজ এ ফ্রন্ট এন্ড করছে, নাকি আগামী দিনে ব্রিক্স কে মাথায় রেখে চায়না একটু বেশি করেই ইউএস পেনিট্রেশনকে বাংলাদেশে কাউন্টার করছে, সেটা সময়ই বলে দেবে। চিকেন স্নেক এবং আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের সুরক্ষা আমাদের প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যানিফেস্টোতে রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করেন, এবং প্রতি ক্যাবিনেট মিটিংয়েই কিছু না কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। চিকেন স্নেক একটা প্রচণ্ড একটা স্ট্র্যাটেজিক পজিশন। সুতরাং এটা শুধু বাংলার 10 কোটি 11 কোটি মানুষের কথা নয়, এটা সম্পূর্ণ 140 কোটি ভারতবর্ষের মানুষের সুরক্ষার ব্যাপার। পালাবদলের পর কলকাতা পুলিশের প্রত্যাবর্তন 49 জন পুলিশ কর্মীর। অভিযোগ 2016-তে বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় তৎকালীন শাসক দল তৃণমূলের রোষানলে পড়েন 66 জন পুলিশ কর্মী। কলকাতা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের। রাজ্যে ক্ষমতা বদল হতে রাজ্যপাল 66 জনের মধ্যে 49 জন পুলিশ কর্মীকে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কলকাতা পুলিশে ফিরিয়ে আনায় অনুমোদন দিন। এটা একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। আমি 7 বছর কলকাতা পুলিশে কাজ করেছিলাম, এরকম আমি কখনো দেখিনি। এবং যেহেতু ইলেকশন কমিশনের তাদের পছন্দ হয়েছিল, অর্থাৎ তৎকালীন যারা শাসক দলের লোক নেতা নেত্রী ছিলেন, বিশেষ করে পুলিশ মন্ত্রীর তাদের মানে অপছন্দের কারণ হয়েছিলেন, সেই জন্য তাদের শাস্তিমূলক অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা খুবই ভালো কথা যে তাদের যেখানে পোস্টিং থাকার কথা সেখানে তারা আবার ফিরে আসছে। এই পুরো জিনিসের মাস্টার মাইন্ড ছিল রাজীব কুমার। উনি এই সিএম মানে যখন 16 সালের নির্বাচনে মনে হয়েছিল যে অনেকে তাদের হয়ে কাজ করেনি, এই 66 জনের মধ্যে 49 জনকে ফিরিয়ে আনা হয়েছে, বাকিরা রিটায়ার করে গেছে, নাহলে তাদেরকেও ফিরিয়ে আনা হতো। অনেক টর্চার করেছে। 16 সালের পরে আমাকেও বদলি করে দিয়েছিল বিধাননগর থেকে গিয়ে পুরুলিয়ায়। তো এগুলো পুরো মানে ইংলিশে একটা কথা আছে, আইদার মাই ওয়ে আর হাইওয়ে। তৃণমূল এই নীতিতে বিশ্বাস করতো। মানে আপনি পুলিশ অফিসার হিসাবে কতটা প্রশাসনিক দক্ষতায় বা কতটা আপনার প্রফেশনাল স্কিলস আছে সেটাকে না দেখে আপনি কার লোক, মানে তৃণমূলের লোক হলে সব ঠিক আছে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য পানিশমেন্টস। ওটা মানে এরা এমন একটা টিউন সেট করেছিল যে আমার দিকে না থাকলে তোমার এই অবস্থা হবে। দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। গোসাবায় ধৃত তৃণমূল নেতা সুবিদ আলীর জুলুমবাজি, জমি বিবাদ মেটানোর নামে মহিলা শ্লীলতাহানি, এমনকি খুনের হুমকির অভিযোগ। পাঠানখালীর প্রভাবশালী তৃণমূল নেতা সুবিদ ওরফে ঝোড়ো ঢালির বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দেয়। রাজনৈতিক প্রভাবের কারণে জমি বিবাদের মীমাংসায় সুবিদের দ্বারস্থ হন অভিযোগকারী মহিলা। অভিযোগ, প্রভাবশালী ঝোড়ো ঢালি মহিলাকে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন, এমনকি পুলিশকে জানালে মেরে ফেলার হুমকিও দেন বলে দাবি মহিলা। মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে এবং সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তি ঝোড়ো ঢালি অবশেষে গতকাল রাত্রে প্রশাসন তাকে অ্যারেস্ট করে বা গ্রেপ্তার করে। আমরা যেটা চেয়েছিলাম এই সমস্ত সন্ত্রাসবাদী
যাতে আগামী দিনে প্রশাসনের আওতায় এসে কঠোরতর কঠোর শাস্তি হোক, এটা আমরা যেটা চেয়েছিলাম তা গতকাল সম্পূর্ণ হলো। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে অমরাবতী এলাকায় ঘোরালো খড়দা থানার পুলিশ। তীর্থঙ্করকে দেখিয়ে চোর চোর স্লোগান দিয়ে খুব উগড়ে দিলেন স্থানীয়রা। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতে নেওয়া সহ একাধিক অভিযোগে গত সোমবার দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করা হয় তীর্থঙ্কর ঘোষকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে নির্মল ঘোষের ছেলে। এই শাস্তিটা আমরা সবাই চেয়েছিলাম যে এই শাস্তিটাও পাক। কারণ এই যে ওর দুর্নীতিটা আর কি বলবেন, একটা মেয়ে হসপিটালে চোখের সামনে আমাদের মারা গেল, তাহলে সেইখানে সেই মেয়ে এখনো অবধি আমরা কোনো বিচার পেলাম না। ওর বাবা ছেলে দুজনে মিলে ওখানে গিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিচ্ছে। পানিহাটিতে সাহেব বাগানে আমাদের ঘর বাড়ি ভেঙে বাবা ছেলে তো খেয়ে নিয়েছে। দীর্ঘদিন মাকে নিয়ে ওনার বাবার কাছে গেছি, মানে বাড়ির কুকুরকে মনে এরকম তাড়ায় না যেভাবে আমার মাকে আমাকে তাড়িয়েছে। ক্ষমতা চলে গেলে ক্ষমতার অপব্যবহার করলে কি দিন দেখতে হয় সেটা প্রশাসন বুঝিয়ে দিল। আমরা যদি চাইতাম ওকে আরও বোঝাতে পারতাম। তীর্থঙ্কর ঘোষকে আজকে সাধারণ মানুষ যেভাবে উপচে পড়ছিল, ওকে তো ঘিরে ধরে ওখানে পদপিষ্ট করে মেরে ফেলতো, কিন্তু কুকুর কামড়ালে তো কুকুরকে কামড়াতে নেই। তাই আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি যেন মানুষ তাকে সেভাবে শারীরিক হানি না।